একজন পুলিশ অফিসার যার রাগই ছিল তার সবচেয়ে বড় শত্রু। এক মুহূর্তের আক্রোশ তার ক্যারিয়ার ছিটকে দিল পদাবনতি আর অপমানের দিকে। কিন্তু হাল না ছেড়ে সে গেল এক ছোট থানা। সেখানে অপেক্ষা করছিল এমন এক মামলা যার জাল ছিঁড়তে গিয়ে উঠে আসে আরো গভীর, আরো ভয়ঙ্কর সত্য। একটা সোনা বন্ধকের মামলা, যেটা শুধু প্রতারণাই ছিল না, এর পেছনে ছিল মাদক পাচার, খুন আর লুকানো শক্তির ছায়া। এই অফিসার জানতো না এই তদন্ত শুধু আইনের জন্য নয়, এটা হবে নিজের ভেতরের রাগ, অতীতের দুঃখ আর শত্রুদের মুখোশ খুলে ফেলার এক কঠিন সূত্র। প্রতিটা পদক্ষেপে অদৃশ্য বাধা, প্রতিটা প্রশ্নে এক নতুন ধোঁয়াশা। এবার সে শুধু এক অফিসার নয়, সে নিজেই করে ফেলে বিচার। চোখ সরাবেন না যদি এই রহস্যের গভীরের স্বাদ পেতে চান। সো স্টার্ট। মুভির শুরুটা হয় ৮ মাস পূর্বে বেঙ্গালুর একটি দৃশ্য দেখিয়ে, যেখানে পুলিশের একজন ইন্সপেক্টর একটি নথি লিখে আত্মহত্যা করে। এর পরের সিন কেরালায় বর্তমান সময়। আমরা পুলিশ স্টেশনে একটি পাবলিক বাসকে আসতে দেখি। বাসের কন্ট্রাক্টর নেমে এসে পুলিশকে বলে এক বৃদ্ধা কমপ্লেন করেছে যে এই দুজন নারী তার চেইন চুরি করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে পুরো যাত্রী বোঝাই গাড়িটিকেই থানায় আনতে হয়েছে। এবার পুলিশ অভিযুক্ত ওই দুই নারীকে থানায় নিয়ে যায়। পুলিশ ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদ শুরু করে, তবে তারা বারবার বলছে তারা চেন চুরি করেনি। এই বৃদ্ধা মহিলা মিথ্যা কথা বলছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছিল, এমন সময় সিআই অফিসার হরিশঙ্কর থানায় আসে। আর হরিশঙ্কর তাদের কথা শুনে ফিরে এসে জানতে চায় এটা কি কেস। এসআই জানায় চেন চুরির কেস। থানায় ৩ জন লেডি কনস্টেবল ছিল, তবে তারা সে সময় বাইরে ছিল। এজন্য বাধ্য হয়ে হরি নিজেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত মহিলাটি বলছিল, আপনার যদি এতই সন্দেহ থাকে আমাকে চেক করে দেখতে পারেন। আর এটা শুনে হরির মাথাটা গরম হয়ে যায়। হরি ওই মহিলার চুল ধরে বসে। মহিলা চোখ রাঙিয়ে বলে, আমি প্রেগনেন্ট। এজন্য হরি রাগ করে মহিলার তল পেটে লাথি মেরে দেয়। আর তখনই পাশ থেকে অন্য মহিলাটি বলে, স্যার চেনটি আমার কাছে আছে। মানে এরা দুজন মিলেই চুরি করেছিল। নিয়ম অনুযায়ী কাজটি নারী সদস্যদের করার কথা ছিল, কিন্তু হরি কোনো নিয়মের তোয়াক্কাই করে না। সে একটু ঘাড় তেরা স্বভাবের অফিসার, আর এজন্যই তাকে ডিএসপি থেকে ডিমোট করে আইএস বানানো হয়েছে। এদিকে এএসআই এর মেয়ে মেডিকেল এক্সামে উত্তীর্ণ হয়েছে, তাই সে হরিকে মিষ্টি খাওয়াচ্ছিল। তখন এএসআই জানতে চাচ্ছিল, স্যার এদের বিরুদ্ধে কি এফআইআর ফাইল করব? হরি বলে, তাহলে বৃদ্ধা মহিলাকে কোর্টে চক্কর কাটতে হবে, দরকার নেই, ওদেরকে ছেড়ে দাও। এসআই বলছিল, স্যার ওই মহিলাটি প্রেগনেন্ট, আপনি তাকে লাথি দিয়েছেন। আমরা যদি তাকে হাসপাতালে না নিয়ে যাই আর কিছু একটা হলে আমাদের প্রবলেম হতে পারে। হরি বলে, আমাকে লেকচার দিতে হবে না, আমার চাকরি কিভাবে বাঁচাতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। এসআই চলে যায়। ঘাড় তেরা স্বভাবের মানুষ কি আর নিয়ম নীতির তোয়াক্কা করে? তবে এসআই তাদের সেফটির জন্য ডিএসপি সাহলকে বিষয়টি জানিয়ে দেয়। ডিএসপি সাহল ফোন দিচ্ছে দেখে হরি বুঝতে পারে যে তাকে ব্যাপারটা জানানো হয়েছে। তাই হরি সবাইকে এক জায়গায় এনে ধমকাতে থাকে। বলে, এখানে আমার আন্ডারে কাজ করে আমাকে পোল্টি দিয়ে আমার হায়ার অফিসারকে যদি কেউ কিছু জানিয়ে দাও, তাহলে বাকি জীবন শান্তিতে চাকরি করতে পারবে না। এরপরে এক জুয়েলারি শপের কর্মী চন্ডাপ্পন নামে এই লোকটিকে থানায় নিয়ে আসে। ওই মেয়ে অভিযোগ করছে চন্ডাপ্পন তার কাছে নকল একটি চেইন বন্ধক রাখতে গিয়েছিল। কিন্তু চন্ডাপ্পনের কথা, ওটা নকল চেন নয়, আমার ওয়াইফের সার্জারি করানোর জন্য টাকা দরকার, সেজন্য আমি চেনটি বন্ধক রাখতে গিয়েছিলাম। তারাই আমার চেনটি সরিয়ে রেখে এখন আমাকে নকল চেন দেখাচ্ছে। কিন্তু হরির কথা, ওরা কি আগে থেকে তোমার চেন দেখেছিল যে তোমার চেনের এক্সট্রা একটা কপি তৈরি করে রাখবে? চন্ডাপ্পন বলে, দেখুন স্যার, আমি কোনো চোর না, আমি একজন বাস কন্ট্রাক্টর। আমার মেয়ের জন্মদিনে আমি এই চেনটি আমার মেয়েকে গিফট করেছিলাম। তবে চন্ডাপ্পন যে সত্যি বলছে সেটা ভেরিফাই করতে হরি চন্ডাপ্পনকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর হাসপাতালে থাকা চন্ডাপ্পনের মেয়ে মঞ্জুকে ওই চেনটি দেখানে মঞ্জু জানায়, এই চেনটি বাবা আমাকে কিনে দিয়েছিল। তবে মঞ্জুর আচার আচরণে হরির কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল। এজন্য হরি কনস্টেবলকে বলে, চন্ডাপ্পনকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলো, বলো যে আমি বলেছি ওদের বিল মেটাতে কিছুটা সময় লাগবে। মূলত হরির সন্দেহ হচ্ছে মঞ্জুই হয়তোবা কিছু একটা করেছে। এজন্য হরি মঞ্জুকে বাইরে ডেকে জানতে চায়, তুমি আমার কাছে সত্যিটা বলতে পারো? তখন মঞ্জু সত্যটা স্বীকার করে বলে, স্যার আমি একটা রিলেশনশিপে ছিলাম, ছেলেটি আমাকে ধোঁকা দিয়েছে। মূলত ওই ছেলেটি মঞ্জুর চেন নিয়ে গিয়েছিল, আর মঞ্জু এজন্যই তার নকল চেনটি তৈরি করেছে। মঞ্জুর থেকে জানার পর হরি চন্ডাপ্পানকে বলে যে তোমার ওয়াইফের অপারেশন হয়ে গেলে তোমার মেয়েকে নিয়ে থানায় আসবে। তবে কারণটা কি তা চন্ডাপ্পনকে না জানিয়েই চলে যায়। এরপর সেখান থেকে বের হয়েই হরি ওই চেনটির ছবি তুলে তার টিমের 2 জন সদস্যকে পাঠিয়ে দেয় এবং খোঁজ করতে বলে এই শহরের কোনো জুয়েলারি শপে এই চেনটি বিক্রি বা বন্ধক রাখা হয়েছে কিনা। হরির কথা মতো অ্যান্টনি ও
প্রবীণ নামে দুজন কনস্টেবল কাজে লেগে পড়ে। প্রথমেই তারা সেই জুয়েলারি শপে যায় যেখানে থেকে চন্দ্রাপ্পন এই চেনটি কিনেছিল, এবং সেখানকার বিল চেক করেও দেখা যায় চন্দ্রাপ্পন সঠিক বলছে এবং এই চেনটির ওয়েটও ঠিক আছে। চেনটি যে কিনেছিল চন্দ্রাপ্পন, তার সত্যতা পাওয়া গেল। পুলিশের কাছে যেটি আছে সেটি নকল। এবার আসল চেনটি খুঁজে বের করতে হবে, আর এজন্য পুলিশ অন্য সকল জুয়েলারি শপে খোঁজ নিতে থাকে যে কোনো জুয়েলারি শপে এই চেনটি বিক্রয় করা হয়েছে কিনা বা বন্ধক রাখা হয়েছে কিনা। কিন্তু তারা একের পর এক অনেকগুলো শপে গিয়েও কোনো তথ্য পাচ্ছিল না। প্রবীণ ভাবছিল এই চেনটি তো অন্য কোনো ডিস্ট্রিক্টে নিয়ে যেও সেল করতে পারে, আমরা যে খুঁজে পাবো তার গ্যারান্টি কি? কিন্তু অ্যান্টনি জানায় আমরা যদি সবগুলো জুয়েলারি শপ খুঁজে না দেখি তাহলে হরি স্যার নিজেই গিয়ে চেক করবে, তাই চাকরি বাঁচাতে হলে আমাদেরকেই খুঁজে দেখতে হবে। এজন্য তারা বাকি জুয়েলারি শপগুলোতে খোঁজ নিতে শুরু করে, আর খুঁজতে খুঁজতে একটি জুয়েলারি শপে গিয়ে ওই চেনটি পাওয়া যায়। শপের মালিক বলে এই চেনটি এখানে বিক্রয় করা হয়নি, বন্ধক রাখা হয়েছে। তবে যে ব্যক্তি বন্ধক রেখেছে সে এই চেনটির সাথে আরো দুটি চেন বন্ধক রেখে গেছে, আর হাসিনা নামে একটি মেয়ে এই চেন বন্ধক রেখে গেছে। সব থেকে হাসিনার ডিটেলসটাও পাওয়া যায়। এদিকে হরিকে দেখা যায় এক লয়ারের চেম্বারে এসেছে। তখনই প্রবীণ কল করে জানায় যে মেয়েটি এই 3টি চেন বন্ধক রেখেছিল, ওই মেয়েটি যেখানে কাজ করত আমরা সেখানে এসেছি। ওই মেয়েটি ছুটি নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গেছে। আবার মেয়েটির কোনো বন্ধ পাওয়া যাচ্ছে। হরি বলে দেয় ওই মেয়ে যেন কিছুতেই বুঝতে না পারে আমরা তাকে নিয়ে তদন্ত করছি, ওকে শুধু নজরে রাখো। হরি যে লয়ারের কাছে এসেছে সে হরিরই ক্লাসমেট ছিল। মূলত একটা কমপ্লেনের ভিত্তিতে হরিকে ডিওএসপি থেকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে, আর এজন্যই হরি একটি পিটিশন দাখিল করতে চাচ্ছে। তবে লয়ার জানায় এটা হয়তোবা সম্ভব হবে না। কিন্তু হরির কথা, তুমি যদি না পারো আমাকে বলে দাও, আমি দরকার হলে অন্য লয়ার খুঁজে নেব যারা এটা করতে পারবে। লয়ার বলে তোমার এই অ্যাটিটিউডের জন্যই তোমাকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে। হরি সেখান থেকে সোজা প্রবীণ আর অ্যান্টনির সাথে দেখা করে। অ্যান্টনি জানায় 3টি চেনই এই শহর থেকে কেনা হয়েছে। আমরা 2টি চেনের তথ্য পেয়েছি। একটি তো চন্দ্রপ্পন কিনেছিল, আরেকটা কিনেছিল জোসেফ চম্বলা নামে এক ব্যক্তি। তবে জোসেফ চম্বলা আত্মহনন করেছে। বাকি একটি চেনের তথ্য এখনো পাওয়া যায়নি। জোসেফ যেহেতু মারা গেছে তাই হরি জোসেফের স্ত্রীর সাথে দেখা করে। মূলত জোসেফ চম্বলা পুলিশের ইন্সপেক্টর ছিল, আর তার মৃত্যু হয়েছে 8 মাস পূর্বে। মানে মুভির প্রথমে আমরা যে ঘটনাটি দেখেছিলাম এরপরই হরি ওই চেনটি দেখায় যেটি জোসেফ কিনেছিল। আর চেন দেখে জোসেফের স্ত্রী বলে ওঠে এটা তো আমার মেয়েরই চেন। ও বলেছিল এই চেনটি ওর গলা থেকে ছিনতাইকারীরা নিয়ে গেছে। জোসেফের মেয়ে অ্যাঞ্জেলকে দেখালে অ্যাঞ্জেলও বলে যে আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন বাইকে থাকা এক লোক আমার গলা থেকে এই চেনটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল, আর এই বিষয়ে বাবাকে নিয়ে আমি লোকাল থানায় গিয়ে একটি কেসও করেছিলাম। এরপর হরি বেরিয়ে যায় এবং অন্যদিকে অ্যান্টনি আর প্রবীণকে দেখা যায় ওই তৃতীয় চেনটি যেখান থেকে কেনা হয়েছিল সেখানে তথ্য নিতে গিয়েছে। তবে এখানে বিলের কপি দেখা মাত্রই তারা পুরোপুরি চমকে ওঠে, কারণ এই তৃতীয় চেনটি অন্য কেউ কেনেনি, হরিই কিনেছিল। আর এটা দেখা মাত্রই অ্যান্টনি হরিকে কিছু না জানিয়ে সোজা সাহলকে কল করে বিষয়টি জানায়। তখন সাহল তাদেরকে বলে দেয় হরিকে কিছু না জানাতে, তোমরা সোজা আমার অফিসে চলে আসো। এদিকে হরি থানায় ফিরতেই দেখে চন্দ্রাপ্পন তার জন্য অপেক্ষা করছে, কারণ চন্দ্রাপ্পনের ওয়াইফের সার্জারি হয়ে গেছে। হরি জানতে চায় তোমাকে না বলেছিলাম তোমার মেয়েকে নিয়ে আসতে? কিন্তু চন্দ্রাপ্পন বলে আমার মেয়েকে কেন এখানে আনতে হবে? হরি বলে দেখো তোমার ওয়াইফের সার্জারি ছিল, তাই আমি তোমাকে গতকাল কিছু বলিনি। ওই চেনটি তোমার মেয়ে বদলেছে। কিন্তু চন্দ্রাপ্পন বলে স্যার আমার মেয়ে এমন মেয়ে না, ও কখনোই এমনটা করতে পারে না। হরি বলে দেখো চন্দ্রাপ্পন, তোমার মেয়ে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলেটি তোমার মেয়েকে ভোগ করে ধোকা দিয়েছে, আর এজন্যই আমি তোমার মেয়েকে এখানে আনতে বলেছি যাতে ওর থেকে স্টেটমেন্ট নিয়ে আমরা কেস ফাইল করতে পারি। চন্দ্রাপ্পন বলে দেখুন স্যার আমার মেয়ে এমন মেয়ে না, গতকাল আপনারা ওকে জিজ্ঞাসাবাদ করার পর থেকে ওর আচার আচরণ কেমন যেন পাল্টে গেছে। ও আমার একমাত্র মেয়ে, যে কোনো কিছুই হোক না কেন আমি ওকে থানায় আনবো না। এবার হরি বলে তোমার মেয়ে 18+, তুমি যদি তোমার মেয়েকে থানায় না নিয়ে আসো প্রতারণার কেস করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। তখনই ডিওএসপি সাহল কল করে হরিকে দ্রুত তার অফিসে গিয়ে দেখা করতে বলে। এরপর সাহলের সাথে দেখা করলে সাহল জানতে চায় শুনলাম একটা কেস নিয়ে তদন্ত করছো। হরি বলে সকালে একটা ফেক গোল্ড কেস এসেছিল, তদন্ত করে জানতে পারলাম এটা একটা প্রতারণার কেস। আর কর্ণাটকার সিআই যে নিজের জীবন নিজেই নিয়েছিল ওই সিআই জোসেফের মেয়েও চেন এখানে রয়েছে। তবে এখনো একটি চেনের ডিটেলস বাকি, ওই চেনের ডিটেলস পাওয়া গেলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে এরপর সাহল জানায় সাইবার ক্রাইমের একটি ট্রেনিং এসেছে,
এসপি তোমার নাম রিকমেন্ড করেছে, 1 মাসের কোর্স, কাল সকালেই তোমাকে যেতে হবে। এরপর চিঠি নিয়ে হরি চলেই যাচ্ছিল। তবে যাওয়ার পথে সাহলের অফিসে অ্যান্টনিকে দেখেই হরি এবার স্পষ্ট বুঝতে পারছে এই কেসের তদন্ত বন্ধ করার জন্যই ইচ্ছা প্রণোদিত ভাবেই তাকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে। আর হরি সাহলকে সেটা বলেও যায় যে আমি বুঝতে পারছি এই কেসটির তদন্ত বন্ধ করতে তোমরা আমাকে সরিয়ে দিচ্ছ, কিন্তু তোমরা কি ভেবেছ এই কেসের তদন্ত বন্ধ রাখবো? আমি যেখানেই থাকি না কেন এই কেসের তদন্ত চলবেই। এ হচ্ছে হরির স্ত্রী গীতা আর হরির মেয়ে মিন্নু। হরি বাড়ি ফিরে মেয়ের হাতে চকলেট দিয়ে গীতাকে বলে কাল থেকে 1 সপ্তাহের মেডিকেল লিভ নিব। কিন্তু গীতা বলছিল তুমি তো আজই জয়েন করলে। হরি বলে আজ সকালে একটি রেপ কেস এসেছে, আমি যেন ওই কেসটির তদন্ত না করি, এজন্যই ওই কেসটির তদন্ত বন্ধ রাখতে আমাকে হায়দ্রাবাদের একটি ট্রেনিং এ পাঠাতে যাচ্ছে। আর তখনই থানা থেকে খবর আসে চন্দ্রাপ্পনের মেয়ে মঞ্জু আত্মহত্যা করেছে। শোনা মাত্রই হরি চন্দ্রাপ্পনের বাড়িতে চলে যায়। অবশ্য সাহস আগেই চলে এসেছে। হরিকে দেখে চন্দ্রাপ্পন বলে আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম, আমরা কোনো কমপ্লেন করতে চাই না, তারপরও আপনি কেস নিলেন। আপনার জন্যই আমার মেয়েটা আত্মহত্যা করেছে, আমার মেয়ের মৃত্যুর জন্য আপনিই দায়ী বলেই চন্দ্রাপ্পন হরির কলার চেপে ধরে। অবশ্য পুলিশ সদস্যরা এসে চন্দ্রাপ্পনকে সরিয়ে দেয়। এদিকে বাইরের সাধারণ জনগণও উত্তেজিত হয়ে উঠছে, কারণ তারাও হরিকে মঞ্জুর মৃত্যুর জন্য দায়ী করছে। এদিকে হরি মঞ্জু রুমে গিয়ে মঞ্জুকে ঝুলন্ত অবস্থায় দেখে আঁতকে ওঠে। হরি কেন যেন সহ্য করতে পারছিল না। হরি খুবই অস্বস্তি ফিল করছিল। আবার বাইরের জনতা উত্তেজিত হয়ে উঠেছে, তারা হরিকে পেলে গণপিটুনি দিতে পারে। এজন্য পুলিশ সদস্যরা অনেক কষ্টে ভিড় ঠেলে হরিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর হরি বাড়ি ফিরে জানতে চাচ্ছিল তাদের মেয়ে নীলা কোথায়। গীতা হরির সমস্যাটা বুঝতে পারছিল। গীতা বলছিল দেখো, ওর মাথা ব্যথা করছিল, ও শুয়ে পড়েছে, এখন সমস্যাটা কি তা আমরা এখনো জানি না। তারপর হরি নীলাকে দেখতে মেনু রুমে যায়, তবে মেনু রুমেও নীলা নেই, পাশের রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। হরি খুবই উত্তেজিত হয়ে উঠছে। হরি বারবারই জানতে চাচ্ছে নীলা কোথায়, গীতাও কিছু বলতে পারছে না। হরি এতটাই উত্তেজিত হয়ে উঠেছে যে সে গীতার গলা চেপে ধরে আর জানতে চায় আমার মেয়ে কোথায় বল। গীতাও হরিকে ছাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হরি বারবার বলছে আমার মেয়ে কোথায় বল। গীতাও আর বিষয়টা নিতে পারছিল না। এজন্য গীতা হরির কলার ধরে বলছিল তুমিই তো আমাদের মেয়েকে মেরেছ, তোমার জন্যই আমাদের মেয়েটা মারা গেছে। হরির চোখের সামনে শুধু নীলার চেহারা ভেসে উঠছে। হরি নীলার সাথে কাটানো সেই মুহূর্ত ভাবছে। তার মানে হরি ও গীতা দম্পতির আরো একটা মেয়ে ছিল যার নাম নীলা, যে মারা গেছে। কিন্তু কি কারণে মারা গেছে, গীতাই বা মেয়ের মৃত্যুর জন্য হরিকে কেন দোষারোপ করছে, চলুন সেটাই জেনে আসি। সিন কয়েক মাস পিছে আসে। হরি শ্যাম নামে একটি ছেলেকে অ্যারেস্ট করেছে। শ্যামের বিরুদ্ধে অভিযোগ আছে শ্যাম এএসআই থমাসের থেকে বদলা নেওয়ার জন্য এএসআই থমাসের মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে ড্রাগস দিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজড করেছে। সেজন্য থমাসের মেয়ে আত্মহত্যা করেছে। সব শুনে এসপি বলে ওর উপর যত রকম চার্জ লাগানো যায় লাগাও, ও যেন কোনোভাবেই বের হতে না পারে। তবে তখনই একজন এসআই এসে জানায় স্যার একটা সমস্যা হয়ে গেছে। সাহল জানার পর সাথে সাথে গীতাকে কল করে এবং বলে আমি যা বলছি শান্ত হয়ে শোনো, তুমি যে কোনো কিছু বলে হরিকে দ্রুত বাড়িতে ডাকো আর ওকে শান্তভাবে হ্যান্ডেল করো, আমিও আসছি। সাহলের কথা মতো গীতা তাই করে। হরি চলেই যাচ্ছিল, হরি লক্ষ্য করে ওই এসআই থমাস এসপি অফিসে ঢুকছে। থমাসকে দেখে হরির একটু সন্দেহ হচ্ছিল, এজন্য হরি বাড়িতে না গিয়ে থমাসকে ফলো করে। অন্যদিকে যে শ্যামকে অ্যারেস্ট করা হয়েছে ওই শ্যামের ল্যাপটপ চেক করে এসআই থমাসের মেয়ের কিছু নিউড ভিডিও পাওয়া যায়। আর থমাস এসেই শ্যামকে মারতে থাকে। তখনই হরি এসে পড়ে। সবাই মিলে থমাসকে থামানোর চেষ্টা করে। আর হরিকে দেখেই এসআই ল্যাপটপটি লুকানোর চেষ্টা করছিল। এবার শ্যাম উচ্চস্বরে বলছে ওই ভিডিও শুধু এখানেই না, আমার কাছে ওই ভিডিওর অনেকগুলো কপি আছে। তোমার মেয়ের নিউড ভিডিও আমি অনলাইনে আপলোড করে সারা দুনিয়াকে দেখাবো। আর শ্যামের মুখে এসব কথা শোনার পর হরি ওই ল্যাপটপ চেক করতে চাচ্ছিল, কিন্তু এসআই কিছুতেই হরিকে ওই ল্যাপটপ দেখতে দিচ্ছিল না। তারপরও হরি জোর করে ওই ল্যাপটপটি নেয়। আর ল্যাপটপটি ওপেন করতেই প্রথমে যে ভিডিওটি সামনে আসে সেটা হরির মেয়ে নীলার ভিডিও। চোখের সামনে মেয়ের এমন ভিডিও দেখে হরি কিছুতেই সহ্য করতে পারছিল না। মূলত হরি যেন এই বিষয়টা জানতে না পারে, এজন্যই সাহলরা প্ল্যান করে হরিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু যে ভয়টা তারা পেয়েছিল সেটাই হলো, হরি এমনিতেই রাগী স্বভাবের লোক। তারপরে মেয়ের এমন ভিডিও দেখে হরি নিজেকে সামলাতে না পেরে ওই ল্যাপটপ দিয়ে শ্যামের মাথায় আঘাত করে তাকে পা দিয়ে পিষতে থাকে।
আর এক পর্যায়ে শ্যামকে অন দ্য স্পটেই মেরে ফেলে। অন্যদিকে নীলা কাঁদতে কাঁদতে মাকে শুধু বলছে, মা, আমি এমনটা করতে চাইনি, ও আমার সাথে চিট করেছে। তবে নীলা এখন তার বাবাকে ভয় পাচ্ছে। গীতা বোঝায়, তোমার বাবাই তো, তোমার বাবাকে সব খুলে বললে সবই বুঝতে পারবে, তুমি একদমই ভয় পাবে না। এরই মধ্যে হরি এসে পড়ে। হরি রাগে ক্ষোভে দৌড়ে নীলার রুমের দিকে যাচ্ছিল। গীতাও হরিকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। নীলাও ভয়ে ভেতর থেকে তার রুমটি লক করে রেখেছে। গীতা হরিকে বোঝানোর চেষ্টা করে, দেখো, ও এমনিতেই ডিপ্রেসড, ও ইচ্ছা করে এমনটা করেনি, ওকে ফাঁসানো হয়েছে। কিন্তু হরি বলে, আমি নিজ চোখে ভিডিও দেখেছি, ও নিজের ইচ্ছাতেই ওই ছেলের সাথে সবকিছু করেছে। তারপরও গীতা বোঝানোর চেষ্টা করে, ও তো আমাদেরই মেয়ে, ওর যদি কিছু একটা হয়ে যায়। হরি বলে, আর কি বা হওয়ার বাকি আছে, ওকে আমরা এত ভালোবাসা দিয়ে এত কষ্ট করে বড় করেছি, আর ও আমাদের সাথে এমনটা করতে পারলো? এমন দিন দেখার আগে তো মরে যাওয়া ভালো ছিল। হরি গীতার কোনো কথা না শুনেই লাথি মেরে নীলার ঘরের দরজা ভেঙে ফেলে। আর দরজা ভেঙে ভেতরে ঢুকেই দেখে নীলা আত্মহত্যা করেছে। নীলাকে ঝুলন্ত অবস্থায় দেখা মাত্রই হরি বেহুশ হয়ে যায়। এই ছিল মূলত হরির মেয়ের নীলার মৃত্যুর রহস্য। সিন প্রেজেন্টে। ওই রাতের ঘটনার পর হরিকে হাসপাতালে আনা হয়েছে। আবার হরির মানসিক সমস্যা দেখে পুলিশ ডিপার্টমেন্টও হরির মেডিকেল চেক আপ করাতে চাচ্ছে। কারণ নিয়ম অনুযায়ী কোনো সাইক্রিয়াট্রিক পেশেন্ট কখনোই সার্ভিসে থাকতে পারবে না। এই বিষয়ে ডক্টর বলে, হরির তেমন কোনো সাইক্রিয়াট্রিক প্রবলেম নেই। এমনিতে মেয়ের মৃত্যুর জন্য ও নিজেকে দায়ী ভাবে। তারপর আবার ওর মেয়ের মতো সিমিলিয়ার অন্য কোনো ঘটনা দেখায় ওর মধ্যে সেই বিষয়টা কাজ করছিল। এজন্যই হরি অসুস্থ হয়ে গিয়েছিল। তবে আমি ওর সাথে আজকে কথা বলেছি, ও এখন সম্পূর্ণ নর্মাল। সাউলও লক্ষ্য করে হরি পুরোপুরি নর্মাল। তবে গত রাতের ঘটনাকে কেন্দ্র করে গীতা নিজেকে আর সেফ মনে করতে পারছে না। গীতার কথা, আমার নিজের জীবনের কথা বাদই দিলাম, আমার মেয়েরও তো একটা জীবন আছে, ওকে তো বাঁচাতে হবে। অবশ্য হরি গীতাকে বোঝাতে যেতেই গীতা সোজা বলে দেয়, আমি তোমার দিকে তাকাতে পারছি না। তোমার দিকে তাকালেই আমি শুধু আমার মেয়ের খুনিকে দেখতে পাই। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। গীতা তাকে ছেড়ে চলে যায়। মেয়ের মৃত্যুর জন্য হরি নিজেকেই দায়ী করছে। আর সেই গিল্টি নিয়েই সে প্রতিনিয়ত নীলার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো ভাবতে থাকে। এরপর হরি থমাসের সাথে দেখা করতে থমাসের বাড়িতে যায়। এখানে তাদের কথায় আমরা এটাও জানতে পারি, ওই দিন হরি শ্যামকে মারলেও থমাস সেদিন ওই খুনের দায় স্বীকার করে নিয়েছিল। আর আজই থমাস মুক্তি পেয়েছে। এজন্যই হরি থমাসের সাথে দেখা করতে এসেছে। হরি তখনও থমাসকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু থমাস বলে, স্যার, ওই দিন যদি আপনি ওকে নাও মারতেন তাহলে আমিই তাকে মারতাম। আর তাদের কথার মধ্যেই থমাসের ওয়াইফ গ্রেসি চলে আসে। তাদের কথা সব শুনে ফেলে, কারণ গ্রেসি এতদিন জানতো থমাসই খুনটি করেছিল। এদিকে হরি থমাসের সাথে দেখা করাটাকে সাউল ভালোভাবে নিচ্ছে না। সাউলের কথা, তুমি কি প্রমাণ করতে চাও? ও তো নিজেই সেদিন ব্লেম স্বীকার করে নিয়েছিল। আর এখানে তাদের কথায় আমরা এটাও বুঝতে পারি, ওই দিন যদি থমাস নিজের উপর দায় স্বীকার করে না নিত, তাহলে সেদিন সাহল, হরি, এসপি ও ওখানে যে অফিসাররা ছিল, মোটামুটি 5 থেকে 8 জনের চাকরি চলে যেতে পারত। এজন্যই মূলত ওই দিনের ঘটনা তারা গোপন রেখেছে। সাহলের স্ত্রীও হরিকে বোঝাচ্ছিল, গীতার সাথে আমার কথা হয়েছে, গীতাকে একটু সময় দাও, সবকিছুই ঠিক হয়ে যাবে। অন্যদিকে ওই রাতে থমাসের বাড়িতে কিছু তরুণ ছেলে মেয়ে আসে, যাদের মধ্যে 2টি মেয়ে এবং 3টি ছেলে। তারা বলে থমাসের মেয়ে এলসার সাথে তারা পড়াশোনা করত, কিন্তু এলসা যখন মারা গিয়েছিল তখন তারা শহরের বাইরে থাকাতে আসতে পারেন। ওদের 5 জনের নাম হচ্ছে সেলিন, সাদ, ক্রিস্টি, আন্না আর লান্স। ওরা জানায় ওরা সবাই বেঙ্গালুরুতে থাকে, সেমিস্টার ফাইনাল চলছিল, এজন্য আসতে পারেনি। এ সময় গ্রেস সবার জন্য শরবত বানাতে কিচেনে চলে যায়, আর মেয়ে 2জন গ্রেসের সাথে গিয়ে গ্রেসকে হেল্প করছিল। এরপর ওরা 2জন সবার জন্য শরবত নিয়ে আসে। তবে ওদের সাথে কথা বলে ওরা যে ইনফরমেশন দিচ্ছিল, তাতে থমাসের একটু সন্দেহ হচ্ছিল। এজন্য থমাস একটু চালাকি করে বলছিল, এলসা মারা যাওয়ার পর এলসার একজন টিচার মাঝে মাঝেই আমাদের সাথে দেখা করতে আসতো। লেডি টিচার ছিল, কি যেন নাম তার। তখনই আন্না একটু চিন্তা ভাবনা করে বলে দেয় তার নাম শ্রীদেবী। আর আন্নার মুখে শ্রীদেবীর নামটা শোনা মাত্রই থমাস একদম ক্লিয়ার হয়ে যায়। এজন্য থমাস এলসার সাথে তার টিচারের যে ফটোটি ছিল, সেই ফটোটি এনে ওদেরকে দেখিয়ে জানতে চায়, এদের মধ্যে শ্রীদেবীকে দেখাও। তারা ধরা পড়ে যায়,
কারণ ওরা তো এলসার সাথে পড়েইনি। থমাসও বিষয়টা বুঝতে পেরে জানতে চায়, তোমরা কারা, কেন এসেছো? তখনই ক্রিস্টি স্যামের ফটোটি দেখায় এবং বলে, তোমার মেয়েকে রেপ করার দায়ে ওকে খুন করেছিলে, তাই না? তবে শোনো, তোমার মেয়েকে শুধু ও একা রেপ করেনি, আমিও করেছিলাম, ও করেছিল, আমরা তিনজনই রেপ করেছিলাম। এমনকি ওরা এলসার সেই ভিডিওটিও দেখায়। এরপরেই দেখা যায় থমাস এবং গ্রেসের নাক দিয়ে ব্লাড আসতে শুরু করেছে। ওরা যে শরবত তৈরি করে এনেছিল, ওই শরবতের মধ্যে পয়জন ছিল। আর সেই পয়জন খাওয়ার কারণেই আস্তে আস্তে থমাস আর গ্রেস মাটিতে লুটিয়ে পড়ে। আন্না বলে, তুমি যাকে খুন করেছ সে আমার ভালোবাসা ছিল। গ্রেস বলে ওঠে, তোমরা আমাদের সাথে কেন এমনটা করলে? উনি তো গ্রেসকে মারেনি, ওকে তো হরিশঙ্কর স্যার মেরেছে। আর এটা শোনা মাত্রই ওরা সবাই চমকে ওঠে, কারণ ওরা এতদিন ভেবেছিল থমাসই শ্যামকে খুন করেছে। লান্স থমাসের ফোন নিয়ে ফেস আনলক করে সেখান থেকে হরিশঙ্করের নাম্বার এবং হরিশঙ্করের ফটো বের করে ওরা হরির একটি ছবি তুলে নেয়। তার মানে ওদের নেক্সট টার্গেট হবে হরি। থমাস আর গ্রেস মারা যাওয়ার পর ওরা ভেতরে থাকা সকল প্রমাণ মিটিয়ে এখান থেকে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিনে। থমাস এবং গ্রেসের মৃত্যুর খবর পেয়ে পুলিশ এসেছে। ফরেনসিক টিমের সদস্যরা ঘরে থাকা সকল এভিডেন্সগুলো কালেক্ট করছিল। তার মধ্যে সেই গ্রুপ ফটোটি হরি দেখতে পায়। আর ফটোটি যেখান থেকে নেওয়া হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে বহু দিন যাবৎ এই ফটোটি সেখান থেকে সরানো হয়নি। আর ফ্লোরের মধ্যে পয়জনের শিশিটিও পাওয়া যায়। এবার হরির সন্দেহ হয়। হরি কিচেনে গিয়ে দেখে কিচেনে একটি ট্রের মধ্যে 5টি গ্লাস ওয়াশ করে উল্টে রাখা হয়েছে। আবার ডাস্টবিনের মধ্যেও কিছু একটা দেখতে পায়। এরপর হরি ঘরের ভেতরে, সিঁড়িতে, ঘরের বাইরে, ছাদের উপরে সব জায়গায় লক্ষ্য করে। এদিকে সাহলকে দেখা যায় এসপিকে ফোনে জানাচ্ছে ঘরের মধ্যে কোনো স্ট্রাগলের সাইন পাওয়া যায়নি। যা কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা আত্মহত্যার কেস। কিন্তু হরির কথা, আমি যখন কাল এসেছিলাম তখন দেখলাম ওয়ার্কারদের সাথে সে কাজ করছে, একদমই নর্মাল ছিল। আবার হরির সন্দেহ, ওরা যদি ওদের মেয়ের জন্যই আত্মহত্যা করে থাকে তাহলে ওদের পাশে হয় মেয়ের ফটো, না হলে ওদের পরিবারের ফটো পাওয়া যাওয়ার কথা। সেখানে টিচারদের ফটো কেন পাওয়া যাবে, তাও যেটা বহু বছর যাবৎ এক জায়গাতেই পড়েছিল। এই ফটোটি যেহেতু তাদের পাশে পাওয়া গেছে, তার মানে গতরাতে কাউকে তারা এই ফটোটি দেখিয়েছে। হরি সাহলকে বলে তারা যে গ্লাসে পয়জন খেয়েছে কিচেনেও একটি ট্রের মধ্যে সেম 5টি গ্লাস ওয়াশ করে ডাউন করে রাখা হয়েছে। গ্লাসগুলো এখনো ভেজা। তার মানে গতরাতে এখানে কেউ এসেছিল, তারাই পয়জন মিক্সড করেছে। আর গ্লাসে যাতে তাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া না যায়, তারাই হয়তোবা ওই গ্লাস ওয়াশ করে রেখে গেছে। সাউলের কথা, এমনটাও তো হতে পারে যে তাদের বাসায় গেস্ট এসেছিল আর থমাসের ওয়াইফ গ্রেসি ওই গ্লাসগুলো ওয়াশ করে রেখেছে। কারণ পুরো বাড়ি তো ভেতর থেকে লক করা। কিন্তু হরি বলে পুরো বাড়ির মধ্যে শুধুমাত্র সিঁড়িতেই শুকনো আমের পাতা পড়ে আছে। তার মানে পয়জন মিক্স করে ওদেরকে খাওয়ানোর পর ওদের মধ্যে কেউ একজন দরজা জানালা ভেতর থেকে লক করে উপরের টালি সরিয়ে সেখান থেকে বের হয়ে এসেছে। আর ছাদের যেখান থেকে টালি সরানো হয়েছে সেই জায়গাটাও একদম পরিষ্কার। আবার ওদের রান্নাঘরের ডাস্টবিনের মধ্যে 7টি লেবুর খোসা পড়ে আছে। যদি ওরা নিজেরাই পয়জন মিক্স করত তাহলে ওদের একটি লেবুই যথেষ্ট ছিল, 7টি লেবু কেন লাগবে? এর মধ্যে একজন ফরেনসিক সদস্য এসে জানায় টেবিলে যে 2টি গ্লাস পাওয়া গেছে তার একটিতে থমাসের ফিঙ্গারপ্রিন্ট এবং অপরটিতে গ্রেসের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর এটা দ্বারা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে গতকাল এখানে অন্য কোনো ব্যক্তি ছিল যে পয়জন মিক্স করেছে। হরি বলে গ্রেস যদি পয়জন মিক্স করত তাহলে ওই গ্লাসে গ্রেস এবং থমাস দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা। আবার যদি থমাস পয়জন মিক্স করত তাহলে ওই গ্লাসে থমাস এবং গ্রেস দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা। যেহেতু প্রত্যেকটি গ্লাসে তাদের সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তার মানে এই ঘরে অন্য কেউ ছিল যারা শরবতগুলো তাদেরকে সার্ভ করেছিল। এরপর হরি চলে যাওয়া মাত্রই সাহল ওই সব জায়গা চেক করে দেখে হরি যেমনটা বলছে সবই মিলে যাচ্ছে। আবার হরি এখান থেকে বের হয়েই
প্রবীণকে কল করে বলে যে মেয়েটি ওই ৩টি চেন বন্ধক রেখেছিল ওই মেয়েটির খোঁজ দিতে। হরি এটাও জানতে পেরেছে যে নীলাকেও সেম ভাবে অ্যাবিউজ করা হয়েছিল। এজন্য হরি নীলার বন্ধুদের সাথে দেখা করে এবং তাদের কাছে জানতে চায় নীলার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। তবে তারা কেউই সেটা বলতে পারছে না। তাদেরকে শ্যামের ফটো দেখালে তারা শ্যামকেও চিনতে পারে না। হরি কিছুটা হতাশ হয়। তবে হরি এবার জানতে চায় নীলার কাছে ডুপ্লিকেট চেন ছিল, এই ব্যাপারে তোমরা কিছু জানো? তখনই একজন জানায়, স্যার, নীলা যখন বলেছিল ওর চেনটি হারিয়ে গিয়েছে, আমি নীলার জন্য ডুপ্লিকেট চেন বানিয়ে দিয়েছিলাম। হরি যেন একটা ক্লু পায়। এরপর হরি জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের সাথে দেখা করে এবং জানতে চায় তোমার চেনটি কিভাবে হারিয়েছিল সেটা বলো। অ্যাঞ্জেল বলে, আমি তো সেদিন বলেছিলাম বাইকে থাকা এক লোক ছিনতাই করে নিয়ে গিয়েছিল। কিন্তু হরি বলে, দেখো অ্যাঞ্জেল, আমার কাছে মিথ্যা বলে কোনো লাভ নেই। আমার কাছে আরো ২টি মেয়ের চেন আছে। ওই মেয়েদের সাথেও কি হয়েছে আমি জানি, তাই সত্যটা বলে দাও। এরপর অ্যাঞ্জেল বলে, আমি আপনাকে সবই বলছি, কিন্তু দয়া করে আপনি কাউকে কিছু বলবেন না। আমার একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। ও আমাকে ড্রাগস দিয়ে আমাকে চিট করেছিল। হরি তখন শ্যামের ফটো দেখিয়ে জানতে চায়, এই ছেলে কি? অ্যাঞ্জেল বলে, না, এ ছিল না। ও তামিলিয়ান ছিল। আবার ওর সম্পর্কে অ্যাঞ্জেল যে ডিটেলস দিয়েছিল সবই ছিল ফেক। এজন্য অ্যাঞ্জেল তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। হরি জানতে চায়, তাহলে তুমি কি ওকে চেনটি দিয়েছিলে? অ্যাঞ্জেল বলে, না স্যার, আমার যখন সেন্স ফিরে আসে তখন আমি দেখতে পাই আমার গলার চেনটি নেই। অ্যাঞ্জেলের থেকে আরও জানা যায় ওরা ৩ জন ছিল। এদিকে যে মেয়েটি ওই চেনটি বন্ধক রেখেছিল সেই মেয়েটিও ফিরে এসেছে। এজন্য হরিরা ওই মেয়েটির সাথে দেখা করে। তবে মেয়েটিও শ্যামকে চিনতে পারছে না। আর ওই ৩টি চেন দেখলে মেয়েটি জানায় সে এটি কুড়িয়ে পেয়েছিল। মূলত এই মেয়েটি একটি ক্লোথিং স্টোরে জব করে। ওই মেয়েটি একদিন ট্রায়াল রুমে কাপড় সরাতে গিয়ে দেখেছিল একটি জিন্সের প্যান্টের মধ্যে পিরিয়ডের রক্ত লেগে আছে। আর ওই জিন্সের পকেটে একটি ব্যাগের মধ্যে এই চেইন ৩টি পেয়েছিল। এরপর ওই ডেটের সিসিটিভি চেক করলে সেই মেয়েটিকে দেখা যায়। সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে আন্না ওই জিন্স প্যান্ট পরে ট্রায়াল রুমে গিয়ে অন্য একটি শর্টস পরে বেরিয়ে আসছিল। আন্না যখন বিল দিচ্ছিল তখন এখানকারই একজন সেলস ম্যানেজার ওই মেয়েটির সাথে কথা বলছিল। এবার সেই সেলস ম্যানেজারকে জিজ্ঞাসা করলে সে জানায়, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন মাঝে মধ্যে ওই মেয়েটিকে দেখেছি। হরিও বুঝতে পারে এরা এখানকার নয়, ব্যাঙ্গালোরের। এবার হরি যখন লিফটে নামছিল তখন তাদের মধ্যে ২জনকে দেখা যায় একই লিফটে নামছে। তারা হরিকে অনুসরণ করতে থাকে। আসলে তারা ৫ জনই হরিকে ফলো করছিল। তারা বুঝতে পারছে হরি আন্নার বিষয়ে জেনে গেছে। এজন্য তারা ব্যাঙ্গালোরতে ফিরে যাওয়ার প্ল্যান করছে। কারণ এখানে থাকলে যেকোনো মুহূর্তে তারা ধরা পড়ে যেতে পারে। কিন্তু সেলিন একথা শুনে রাগ করে গাড়ি থেকে নেমে পড়ে। সেলিনের কথা, শ্যাম আমার বয়ফ্রেন্ড ছিল, তাই প্রতিশোধ না নিয়ে সে যাবে না। কিন্তু অন্যরা তখন বোঝায় ও যেহেতু আন্নাকে একবার আইডেন্টিফাইড করে ফেলেছে, ও যেকোনোভাবেই আমাদেরকে ধরে ফেলবে। তাই আমাদেরকে আপাতত আত্মগোপনে থাকতে হবে। তবে তারা এটাও কথা দেয় যে ওই পুলিশ অফিসারকে আমরা নিজ হাতেই মারব। এসপি হরির সাথে কথা বলে। এসপি হরির কাছে জানতে চায়, থমাসের মৃত্যুর বিষয়ে তুমি কি পেয়েছো? হরি বলে, স্যার, থমাসের মৃত্যুটা একটা বদলা নেওয়া হয়েছে। আমি যতটুকু জেনেছি থমাসের কোনো শত্রু ছিল না। আবার থমাস যেদিন জেল থেকে মুক্তি পেল ওই রাতেই তারা খুন হয়েছে। আর এজন্যই হরি ব্যাঙ্গালোর গিয়ে তদন্ত করতে চায়। এসপির থেকে পারমিশন পাওয়া মাত্রই হরি একটি টিম রেডি করে বেঙ্গালুরুতে চলে যায়। অন্যদিকে ওই ৫ জনকে দেখা যায় স্কুল এবং কলেজ পড়ুয়া মেয়েদেরকে পটিয়ে তাদের আড্ডায় এনে ড্রাগস দিয়ে তাদেরকে রেপ করে ভিডিও তৈরি করছে। আর হরিরা বেঙ্গালুরুতে এসে এখানে লোকাল পুলিশের হেল্প নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। তবে এর মধ্যে হরি সিআই জোসেফের কেসটিও তদন্ত করতে শুরু করেছে। জোসেফ মৃত্যুর পূর্বে যে নোটটি লিখে গিয়েছিল সেখানে জোসেফের হ্যান্ডরাইটিং দেখেও হরির একটু সন্দেহ হচ্ছে। তার মতো একজন লোক উপরে ইউনিফর্ম, নিচে আন্ডারগার্মেন্টস এমন অবস্থায় মারা যাবে, এটা নিশ্চয়ই সন্দেহের সৃষ্টি করে। এর মধ্যে টিমের এক কনস্টেবল হেনা কল করে জানায় ঠিকানা মোতাবেক ওই বারে আন্নাকে দেখা গেছে। আর কল পাওয়া মাত্রই হরিরা ওই বারে চলে যায়। হরি জানে যে কোনো সময় আন্না পালিয়ে যেতে পারে। এজন্য তার হাতের স্মার্ট ওয়াচটি আন্নার কারের মধ্যে ফিট করে রাখা হয়। আর এরপর তারা ওই বারে যায় এবং সবাই পুরো বার খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা আন্নাকে দেখতেও পায়। তবে হেনা আন্নার আশপাশ দিয়ে ঘুরঘুর করায়
আন্না সন্দেহ করে বসে। আর হেনার হাত থেকে বাঁচতে আন্না হেনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই পার থেকে বেরিয়ে যায় এবং নিজের কার নিয়ে পালিয়ে যায়। তবে হরি যেহেতু তার স্মার্ট ওয়াচ কারে লাগিয়ে রেখেছিল, তাই ওই স্মার্ট ওয়াচের লোকেশন দেখে তারা আন্নাকে ফলো করতে থাকে। এদিকে হরিকে দেখার পর আন্না সেখান থেকে বের হয়ে ক্রিস্টিকে কল করে জানিয়ে দেয় যে হরি তাদের পিছু করতে করতে এখানে এসে গেছে। আন্না এখন কি করবে সেটাও বুঝতে পারছে না। তবে ক্রিস্টি আন্নাকে বুদ্ধি দেয়, তুমি যে কোনো মূল্যে আমাদের আড্ডায় চলে আসো, তারপরে দেখা যাবে। এর মধ্যে হরিরাও কার নিয়ে আন্নার পাশেই চলে আসে। আন্নাও হরির হাত থেকে বাঁচার জন্য চালাকি করে রাস্তার উল্টো দিকে ড্রাইভ করতে শুরু করে। আর তখন একটি চলন্ত ট্রাকের ধাক্কায় আন্নার কারটি উল্টে যায় আর আন্নার অন দ্য স্পট ডেড হয়ে যায়। এটা জানতে পেরে তার বন্ধুরা নির্বাক পাগল প্রায় হয়ে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। আন্নার বডিটি পোস্টমর্টমের জন্য গভর্নমেন্ট হাসপাতালে আনা হয়েছে। তবে হরি ডক্টরকে তার নম্বর দিয়ে বাইরে অপেক্ষা করছিল। এদিকে আন্নার বাকি ৪ জন বন্ধুও আন্নাকে দেখতে এসেছে। আর এরপর ওই ডক্টর মর্গে এসেই ওদেরকে দেখে ফেলে আর সন্দেহ করে। ডক্টর সাথে সাথেই হরিকে কল করে। তবে হরিকে কিছু বলার আগেই ওরা ডক্টরের ফোনটি ভেঙে ফেলে। হরি ওইদিকে বুঝতে পারছে ভেতরে কিছু একটা ঘটছে। এজন্য দ্রুত মর্গে আসা মাত্রই ওদের ৪ জনকে দেখতে পায়। এরপর মর্গের মধ্যে হরি এবং ওই ৪ জনের মধ্যে একটা তুমুল ফাইট হয়। ওরা যেহেতু সংখ্যায় বেশি ছিল আর মর্গের মধ্যে পোস্টমর্টেম করতে বিভিন্ন ছুরি, কেঁচি এগুলো রাখা ছিল, ওরা এগুলো ব্যবহার করে ডক্টর এবং হরিকে একতরফাভাবে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে শ্যামের মৃত্যু হলো, এখন আন্নার মৃত্যু হয়েছে। আর বাকি যে ৪ জন আছে তারাও এখন আইডেন্টিফাইড হয়ে গেছে। তবে ওরা এখন প্ল্যান করছে এই কেসের সাথে যুক্ত সবাইকে মেরে ফেলবে। এদিকে হরির আঘাত গুরুতর না। সে প্রাথমিক চিকিৎসা শেষে ডক্টর কণিকাকে দেখতে যায়। সেও অনেকটাই সুস্থ। ডক্টর কণিকা হরিকেও ডেকে জানায় ওই ২টি মেয়েকে সে দেখেছে। স্কুলের বাচ্চাদের কাছে ড্রাগস বিক্রির অপরাধে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল। আর ডি অ্যাডিকশন সেন্টারে ওদের ট্রিটমেন্টের জন্য আনা হয়েছিল। ওরা এতটাই ভায়োলেন্ট ছিল যে ট্রিটমেন্টের সময় ওদেরকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। এরপর জেল থেকে তথ্য নিয়ে জানা যায় যে মেয়েটি মারা গেছে তার নাম আন্না। তবে আন্নার সাথে আরও ২ জন ছিল। একজনের নাম সেলিম, অন্যজন শ্যাম। আত্মহত্যা করে মারা যাওয়া সিআইএ জোসেফ ওদেরকে অ্যারেস্ট করেছিল। জোসেফ তো মারাই গেছে, কিন্তু তার সাথে ওই দিন মূর্তি নামে একজন কনস্টেবল ছিল। এজন্য হরিরা কনস্টেবল মূর্তির কাছে যায় এবং মূর্তিকে ওই ৩ জনের ফটো দেখালে মূর্তি ওই রাতের আসল ঘটনা খুলে বলে। সিন চলে যায় সেই রাতে। ওই রাতে একটি বাস থেকে পুলিশকে কল করে জানানো হয় তাদের বাসের মধ্যে ৩ জন ব্যক্তির কাছে ড্রাগ আছে। আর এই তথ্য পাওয়ার পর সিআইএ জোসেফ তার টিম নিয়ে সেখানে চলে যায়। আর ওই বাসের মধ্যেই স্যাম, সেলিন এবং আন্না ছিল। জোসেফ স্যামের ব্যাগ চেক করে বিপুল পরিমাণ কোকেন পেয়ে ওদের ৩ জনকেই অ্যারেস্ট করে। তবে ওদেরকে যখন থানার দিকে নিয়ে যাচ্ছিল, তখন ওরা খেয়াল করে ওদের থেকে যে ড্রাগস উদ্ধার করেছে জোসেফ নিজেই সেই ড্রাগস নিচ্ছে। আর এটা দেখে শ্যাম জোসেফকে অফার করে, স্যার, আপনি যত টাকা চান আমরা দিতে প্রস্তুত। তবে জোসেফ বলে, আমার তো টাকা না, অন্য কিছু দরকার। মূলত জোসেফ আন্নাকে চাচ্ছে। এ সময় জোসেফ আন্নার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। আর আন্নাও জোসেফের মুখে থুতু দেয়। আর এই রাগেই জোসেফ তাদেরকে থানায় না নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। শ্যামকে গাড়ির মধ্যে আটকে রেখে আন্না এবং সেলিনকে ঝোপের মধ্যে নিয়ে জোসেফ ওই রাতে ২ জনকেই ধর্ষণ করেছিল। এই সকল তথ্য জানার পর হরি ফিরে এসে এসপিকেও তা জানায়। তারা বদলা নিতেই জোসেফের মেয়েকে অ্যাবিউজ করেছে। জোসেফকে সেই ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। আর এসআই থমাসের বেলাতেও এমনটাই হয়েছে। তবে তারা বুঝছিল না যে চন্দাপ্পনের সাথে ওদের কি লিঙ্ক রয়েছে। সেটা জানার জন্য চন্দাপ্পনকে ডাকা হয়। আর চন্দাপ্পনকে ওদের ৩ জনের ফটো দেখালে চন্দাপ্পন ওদের ৩ জনকেই চিনতে পারে। আর সিন চলে যায় সেই রাতের সেই বাসেই। আমরা জানি চন্দাপ্পন একজন বাস কন্ট্রাক্টর। আর এখানে আমাদের দেখানো হয় ওই রাতে যে বাসের মধ্যে ঘটনাটি ঘটেছিল, চন্দাপ্পনই ওই বাসের কন্ট্রাক্টর ছিল। আর বাসের যাত্রীরা যখন ওদেরকে ড্রাগস নিতে দেখে চন্দাপ্পনকে ডেকে বলেছিল, এরপর চন্দাপ্পন পুলিশকে কল করেছিল। তার মানে এটা এখন স্পষ্ট
চন্দাপ্পনের উপর বদলা নিতেই ওরা চন্দাপ্পনের মেয়ে মঞ্জুকে ফাঁসিয়েছিল। তবে চন্দাপ্পন এখনো বিশ্বাস করছে না ওই ঘটনার জন্য তার মেয়েকে মরতে হয়েছে। চন্দাপ্পন এখনো তার মেয়ের মৃত্যুর জন্য হরিকেই দায়ী করছে, আর এজন্য সে আইনি লড়াইও লড়বে। হরির কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে ওরা যা কিছু করছে সবকিছুই বদলা নেওয়ার জন্য। কিন্তু হরি এখন এইটা বুঝতে পারছে না হরির সাথে তো ওদের কোনো কানেকশন নেই, বা হরি তো ওদের সাথে কিছু করেন। ওরা হরির মেয়ে নীলাকে কেন টার্গেট করেছিল? আর এই প্রশ্নের জবাব খুঁজতেই হরি গীতার সাথে দেখা করে। আর এরপর আমরা জানতে পারি গীতা ওই রাতে নীলাকে নিয়ে ওই বাসে করে ব্যাঙ্গালোর থেকে এখানে ফিরছিল। নীলা বারবার শ্যাম আর শিলিকে লক্ষ্য করছিল, কারণ ওরা বাসের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। কিন্তু গীতা দেখতে নিষেধ করছে। এরপরে নীলা খেয়াল করে ওরা বাসের মধ্যে ড্রাগ নিচ্ছে, আর এটা দেখার পর গীতা আর চুপ থাকতে পারে না। গীতা প্রতিবাদ করে, আর গীতার প্রতিবাদ দেখেই বাসে থাকা অন্য যাত্রীরা এগিয়ে এলে ওদের সাথে ঝামেলা বেঁধে যায়। আর এরপর চন্দ্রাপ্পনকে ডাকলে চন্দ্রাপ্পন পুলিশকে কল করে। এই সবকিছুর মূল সূত্রপাত হয়েছিল গীতা আর নীলার মাধ্যমে, আর এজন্যই বদলা নিতে গীতার মেয়েকে তারা টার্গেট করেছিল। তবে ওই রাতে গীতার প্রতিবাদের জন্যই গীতার মেয়েকে এত বড় মূল্য দিতে হয়েছিল, গীতা এখনো তা জানে না। সাহল হরিকে বলছিল অ্যাটলিস্ট এখন তাকে জানিয়ে দেই, কিন্তু হরি গীতাকে কিছুই বলতে চাচ্ছে না। হরির কথা, যে যন্ত্রণার মধ্য দিয়ে আমি জীবন পার করছি, আমি চাই না গীতা বাকি জীবনটা সেই কষ্টের ভিতর দিয়ে পার করুক। এরপর গীতার সিদ্ধান্ত মতো গীতা আর হরির ডিভোর্স আবেদন আদালতে তোলা হয়। এর মধ্যে ব্যাঙ্গালোর জেল থেকে ওই তিনজনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের নামে রেজিস্টার করা কোনো ফোন নম্বর আছে কিনা চেক করতে গিয়ে দেখা যায় ওদের নামে রেজিস্টার করা একটি ফোন কেরালাতে অন হয়েছে, তাও সেটা চন্দ্রাপ্পনের বাড়ির পাশে 15 মিনিট আগে। আর এটা শোনা মাত্রই হরি এখন বুঝতে পারছে ওরা এখন চন্দ্রাপ্পনকেই মারতে আসছে। শোনা মাত্র হরি চন্দ্রাপ্পনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। পুলিশের একটি টিমও পৌঁছে যায়, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় চন্দ্রাপ্পন বাড়িতে নেই। হরি চন্দ্রাপ্পনকে ফোন করে, তবে সে ফোন কেটে দেয়। খোঁজ করতে বাস স্ট্যান্ডেও যায়, তবে এই ফাঁকেই ক্রিস্টিনা চন্দ্রাপ্পনকে ছুরি মেরে সেখান থেকে চলে যায়। অবশ্য তখনই চন্দ্রাপ্পনকে সেখান থেকে উদ্ধার করে হরি। তবে হরি স্পষ্ট বুঝতে পারছে ওরা সবাইকে মেরে ফেলবে, এখন বাকি আছে গীতা। এজন্য হরি গীতার বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গীতা তার বাবাকে খাবার দিচ্ছিল, তখনই গীতা লক্ষ্য করে মিন রক্তাক্ত অবস্থায় এগিয়ে আসছে। আর এরপরই দেখা যায় ক্রিস্টিরা সবাই এই বাড়িতে ঢুকে পড়েছে। ক্রিস্টি সবাইকে জিম্মি করে হরিকে ভিডিও কল করে দেখায়, আবার গীতাকেও নীলার সেই রেপের ভিডিও দেখতে বাধ্য করছে। এদিকে লান্সকে দেখা যায় গীতার বাবার পাশে বসে সিগারেট টানছে। গীতার বাবার সামনে গ্লাসে অ্যালকোহল ছিল, এজন্য গীতার বাবা চালাকি করে লন্সের মুখে অ্যালকোহল ছুঁড়ে মারা মাত্রই সিগারেটের আগুন থেকে পুরো শরীরে আগুন লেগে যায়। আর এটা দেখে অন্যরা এসে লন্সকে বাঁচানোর চেষ্টা করছিল। এই সুযোগে গীতার বাবা গীতাকে তার ঘরের দিকে ইশারা করে তার গানটি বের করতে বলে। আর ওরা যখন ফিরে আসে গীতার বাবা সবাইকে গান পয়েন্ট করে, আর গুলি করা মাত্রই সবাই ছন্নছাড়া হয়ে যায়। গীতার বাবা সুযোগ বুঝে গীতা ও মিনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। 6টি বুলেট শেষ। ক্রিস্টি এটা বুঝতে পেরে তেড়ে এসে গীতার বাবাকে মেরে ফেলে। এরপর গীতাকে ফলো করতে শুরু করে। অবশ্য কিছুদূর যাওয়ার পরই ওরা গীতাকে ধরেও ফেলে। ক্রিস্টি গীতার পেটে ছুরি মেরে দেয়। এরপর মিন্নুকে খুঁজতে শুরু করে। মিন্নু বাঁচার জন্য রাবার বাগানের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। এর মধ্যে হরি এসে দেখে গীতা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। গীতার আঘাতের স্থান বেঁধে পাশে রেখেই ছুটে যায় মিন্নুকে বাঁচাতে। এরপর ওই 4 জনের সাথে হরির তুমুল ফাইট হয়। তো ফাইটটা চলতে থাক। আর এতক্ষণ যখন ভিডিওটি দেখেছেন, আশা করছি ভালো লেগেছে। আর আমার চেষ্টাই থাকে আপনাদের ভালো মুভির গল্পের এক্সপ্লেনেশন দেওয়া। আজকের মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ থাকলো। তো কিছুক্ষণ পর পুলিশ এসে পড়ে, আর ওই 4 জনকেই অ্যারেস্ট করে। গীতা এবং মিন্নুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তারাও বেঁচে যায়। সিন চলে যায় এর কয়েক মাস পর। আজ মিন্নুর বার্থডে, আর এই দিনই সাহল এসে জানায় ওই 4 জনও আজকেই বেলে মুক্তি পেয়েছে। আর এরপরে দেখা যায় ওরা জেল থেকে বের হয়েই নির্জন একটি জায়গায় গিয়ে লোকাল একটি ডিলারের কাছ থেকে ড্রাগস অর্ডার করে মাঠের মধ্যে দাঁড়িয়ে ড্রাগস নিচ্ছে, আনন্দে মেতে আছে, যেন তাদেরই বিজয় হয়েছে। আর আশ্চর্যজনকভাবে ওই রাতের নিউজে দেখা যায় মাঠের মধ্যেই 4 জনের মৃতদেহ পড়ে আছে।
পুলিশের তদন্তে জানা গেছে ড্রাগসের ওভারডোজের কারণে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু এটা ছিল শুধু দুনিয়াকে দেখানোর জন্য। বাস্তব ঘটনা ভিন্ন, কারণ হরি সার্বক্ষণিক ওদের উপর নজর রেখেছে। ওরা যে মুক্তি পাচ্ছে সেটা হরি জানতো, আর ওরা মাঠের মধ্যে দাঁড়িয়ে যে ড্রাগসটি নিয়েছিল, হরি ওই ড্রাগসের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, যেটা নেওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তার মানে হরি তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। হরি শুধু একজন পুলিশ অফিসার হিসাবে তার দায়িত্ব পালন করেনি, একজন বাবা হিসেবেও তার মেয়ের মৃত্যুর উপযুক্ত বদলা নিয়েছে। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।